তার আজকে আমরা স্যাম্পলিং শুরু করব। আমি বোধহয় সেকেন্ড থার্ড সেমিস্টারের স্যাম্পলিং এর ক্লাসের ভিডিও তোদেরকে পাঠিয়েছিলাম, দেখেছিস কিনা জানি না। ঠিক আছে, আমি শুরু থেকে শুরু করব। একদম প্রথমে স্ট্যাটিস্টিক্স এর আলোচনায় আমরা জাস্ট স্যাম্পল কথাটাকে ইউজ করেছিলাম। যখন স্ট্যাটিস্টিক্স এর টার্মস গুলো আলোচনা করেছিলাম, সেখানে আমরা স্যাম্পল শব্দটাকে ইউজ করেছিলাম। তো স্যাম্পলিং বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স এর একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর একটা পার্ট, বা আমরা বলতে পারি যে গবেষণা বা রিসার্চের একটা পদ্ধতি, যেখানে একটা এন্টায়ার পপুলেশন, যেটা অনেক বড়, যাকে গবেষণা করা সম্ভব নয়, বা যার প্রতিটি ইন্ডিভিজুয়ালকে, প্রতিটি ইউনিট অফ অবজারভেশনকে নিয়ে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে সেই তথ্যের বিশ্লেষণ করে গবেষণা কমপ্লিট করাটা হয় অসম্ভব বা অনেক সময় সাপেক্ষ। সেরকম সিচুয়েশনে আমরা কি করি, বা গবেষকরা কি করে, সেই পপুলেশনের কোন একটা অংশকে, ছোট অংশকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়ে সেখান থেকে তথ্য কালেক্ট করা করে, এবং সেই তথ্যের উপর ভিত্তি করেই সেই পপুলেশনকে রিপ্রেজেন্ট করে, বা সেই পপুলেশনের বৈশিষ্ট্যকে অ্যানালিসিস করে। ওই যে এন্টায়ার পপুলেশন, তার একটা ছোট অংশকে নেওয়া হলো, সেই ছোট অংশটাকে আমরা বলছি স্যাম্পল। অর্থাৎ আমি ধরলাম যে আমার তার পপুলেশন হচ্ছে এইটা। পপুলেশন শব্দটা আমি ইউজ করছি, তোরা আবার জনসংখ্যা ভূগোলের সঙ্গে গুলিয়ে ফেলিস না। এখানে এই পপুলেশন শব্দটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম। যে কোনো কি বলবো, ইউনিট অফ অবজারভেশন যেগুলো হয়, তাদের যে সমগ্র, সেটাকে আমরা পপুলেশন বা ইউনিভার্স বলে থাকি। অর্থাৎ আমি উদাহরণ হিসাবে বললাম যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির জিওগ্রাফি ছেলে মেয়ে যারা আছে, তাদের উপরে গবেষণা হবে। তাহলে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে, ইনক্লুডিং গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, সেই কলেজের কলেজগুলোর সমস্ত স্টুডেন্ট গুলোকে যখন আমি ধরবো, সেই টোটাল যে সংখ্যাটা, সেটা হয়ে যাবে পপুলেশন বা ইউনিভার্স। ঠিক একই রকম ভাবে আমি ধরলাম কোন একটা ফলের মার্কেট, আমি মালদার আমবাজারের কথাই বললাম, এই বিরাট বড় মার্কেট। তাহলে আমবাজারে ফলের কোয়ালিটি বা ফলের উপরে কেউ গবেষণা করছে বা তথ্য সংগ্রহ করতে হবে, তাহলে ওই বাজারে যত ফলওয়ালা আছে এবং তাদের কাছে যত ফলের কালেকশন আছে, সেটাকে আমরা পপুলেশন বা ইউনিভার্স বলবো। একই রকম ভাবে আমি যদি ধরি যে আমি ব্লাড টেস্ট করবো, তাহলে আমার শরীরে যতটা রক্ত আছে সেটা হচ্ছে পপুলেশন বা ইউনিভার্স। আর সেই ব্লাডের একটা ছোট্ট একটা অংশ নিয়েই তো টেস্ট করা হয়, ওইটা হচ্ছে ব্লাড স্যাম্পেল। ঠিক আছে, আমরা যখন রাঁধুনি যারা, তারা যখন ভাত রান্না করে, ভাত হয়েছে কিনা, গোটা ভাতটা নিশ্চয়ই টেস্ট করে দেখে না, বা চিবিয়ে দেখে না যে শক্ত না নরম, দু তিনটে ভাত দেখে নেয়, তাই তো? তাহলে গোটা হাড়ির যত ভাত আছে সেটা হচ্ছে পপুলেশন, আর সেখান থেকে যে অল্প ভাত আমি টেস্ট করলাম, সেটাই হচ্ছে স্যাম্পেল। ঠিক একই রকম ভাবে খাবারের স্বাদ পরীক্ষা করার জন্য গোটা খাবারটা খেতে হয় না, একটুখানি নিয়ে আমরা বুঝে যাই। গোটা খাবারটা যদি পপুলেশন হয়, একটুখানি নিলাম, ওটাই হয়ে গেল স্যাম্পেল। বুঝতে পেরেছি আশা করি। তো পপুলেশন হচ্ছে সমগ্র, অর্থাৎ যাদেরকে নিয়ে গবেষণা করা হবে, তাদের সবাইকে একসঙ্গে ধরলে যে সংখ্যাটা আসে, সেটা হচ্ছে পপুলেশন বা ইউনিভার্স। আর তার থেকে কোনো একটা অংশকে যখন আমি আলাদা করে নিচ্ছি, তখন সেটা হবে স্যাম্পেল। কিন্তু ধরে নেওয়া হয় যে এই যে স্যাম্পেলটা নিলাম, এটা এই সমগ্র পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি বা একজন গবেষক বিভিন্ন সময়ে যদি একাধিক স্যাম্পেল ড্র করে, তাহলে সেই পপুলেশন থেকেই তার এটা স্যাম্পেল 1, এটা স্যাম্পেল 2, এটা স্যাম্পেল 3, অর্থাৎ একাধিক স্যাম্পেল নিতে পারে, বা একাধিক ব্যক্তি একাধিক স্যাম্পেল নিতে পারে। ধরো এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, তিনজন গবেষক একই পপুলেশন থেকে তিনটে স্যাম্পেল নিয়েছে। সেই স্যাম্পেল তিনটে কিন্তু একই জায়গার বা একই ইউনিট অফ অবজারভেশন নিয়ে হবে না, আলাদা আলাদা হতে পারে। অর্থাৎ 2 নম্বর ব্যক্তি এইটাকে স্যাম্পেল হিসেবে নিয়েছে তার গবেষণায়, 3 নম্বর ব্যক্তি এইটাকে নিয়েছে, 4 নম্বর ব্যক্তি এইটাকে নিয়েছে। অর্থাৎ একই পপুলেশনের মধ্যে যদি বিভিন্ন জন স্যাম্পেল ড্র করে, স্যাম্পেল কালেকশন করে, সেক্ষেত্রে সেম ইউনিট অফ অবজারভেশন গুলোকে নিয়ে স্যাম্পেল সাধারণত হয় না।
ঠিক আছে, আলাদা আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকে দাবি করছে, অর্থাৎ এ যে স্যাম্পল কালেকশন করেছে এও ভাবছে যে ওর যে স্যাম্পলটা সেটা গোটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে, এ যে স্যাম্পলটা সংগ্রহ করেছে সেও ভাবছে যে ওর গোটা পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করবে। 3 নম্বর ব্যক্তি যে বা 3 নম্বর গবেষক সে যে স্যাম্পলটা সংগ্রহ করেছে সেও ভাবছে যে আমার এই স্যাম্পলটা গোটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। তার মানে হচ্ছে যে আমি যেমন গৌড়বঙ্গ ইউনিভার্সিটির উদাহরণ দিলাম, যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে জিওগ্রাফি স্টুডেন্ট আছে, তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তাদের ফ্যামিলির সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কেমন সেইটার উপরে কেউ গবেষণা করবে। এবার গৌড়বঙ্গ ইউনিভার্সিটি যত কলেজ আছে সব কলেজে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা মাস্টার ডিগ্রি থাকলে মাস্টার ডিগ্রি পার্ট 1 পার্ট 2 এতগুলো ইয়ার, তার এত স্টুডেন্ট, সবগুলো স্টুডেন্টকে তো ইন্ডিভিজুয়ালি তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তখন কি করে, তারা স্যাম্পল নিয়ে নেয়। অর্থাৎ যদি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির জিওগ্রাফিতে যদি 1000 স্টুডেন্ট থাকে, সেখান থেকে সে 100 বা 200 স্টুডেন্ট নিয়ে নিল, বা 50টা স্টুডেন্ট নিল, বা 60টা স্টুডেন্ট নিল, বিভিন্ন কলেজ থেকে মোটামুটি সে কম্বাইন করে নিল, নিয়ে তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দেখলো, দেখে বললো হ্যাঁ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি জিওগ্রাফির যত স্টুডেন্ট আছে তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড এইরকম। কিন্তু সে সবাইকে তো গবেষণা মানে সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করলো না, ছোট একটা অংশ থেকে তথ্য নিল, নিয়ে গোটাটাকে রিপ্রেজেন্ট করলো। ওই জন্যই আমি বলছি যে স্যাম্পল থেকে আমি যে রেজাল্টটা পাবো আমি ধরে নেব যে সেইটাই এই গোটা পপুলেশনের বৈশিষ্ট্য। এটাই হচ্ছে স্যাম্পলের সব থেকে বড় উদ্দেশ্য। ঠিক আছে, আর এইটা যদি ম্যাচ না করে তখনই কিন্তু সেই স্যাম্পল নিয়ে কাজ করার আর কোনো অর্থ থাকে। ঠিক আছে, তাহলে আশা করি পপুলেশন এবং তার একটা অংশ হিসেবে স্যাম্পল সম্পর্কে আমি আইডিয়া দিতে পেরেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, অলরেডি তোরা এটা পড়েছিস পপুলেশন জিওগ্রাফিতে, যে স্যাম্পল বা স্যাম্পলিং এটা একটা মেথড, আর একটা আছে সেন্সাস, এটাও আরেকটা মেথড। সেন্সাস কি করে, গোটা পপুলেশনকে সার্ভে করে, আর স্যাম্পলিং কি করে, এরকম ছোট ছোট স্যাম্পল কালেকশন করে। তাহলে আমি যে এতক্ষণ স্যাম্পল কি সেটা বোঝালাম, সেই স্যাম্পল কালেকশন করার যে পদ্ধতি সেই পদ্ধতিগুলোকেই আমরা বলবো স্যাম্পলিং। বোঝা গেল? তাহলে স্যাম্পলিং ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং এ পোরশন from the population. Sampling is the process of collecting a portion of the population বা from the population or from the universe, অর্থাৎ গোটা পপুলেশন থেকে কোন একটা অংশকে সংগ্রহ করার যে পদ্ধতি সেটাকে আমরা এক কথায় বলতে পারি স্যাম্পলিং। ওকে, তাহলে স্যাম্পলিং হচ্ছে একটা মেথড, ডেটা কালেকশনের মেথড, তথ্য সংগ্রহের মেথড। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা পপুলেশন জিওগ্রাফিতে সেন্সাস বলে আরেকটা মেথড পেয়েছি। সে কি করে, সে কিন্তু গোটা পপুলেশনটাকেই স্টাডি করে, একজনকেও বাদ দেয় না। ওই জন্যই সেন্সাস মেথড যখন আমরা দেখেছিলাম তার সুবিধা অসুবিধাগুলো যখন আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যেটা অনেক সময় সাপেক্ষ, অনেক ব্যয় সাপেক্ষ, প্রচুর ম্যান পাওয়ার লাগে, যার জন্য এটা সরকারি তথ্য সংগ্রহ করা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করে না, কোনো গবেষণা প্রতিষ্ঠান সেন্সাস মেথড ইউজ করে না। ওকে, সবাই স্যাম্পল নিয়ে কাজ করে। আজকে যারা বিভিন্ন কোম্পানি, তারা কি করে, তাদেরকে মার্কেট রিসার্চ করতে হয়, অর্থাৎ কাস্টমারের টেস্ট বুঝতে হয় যে কি ধরনের কাস্টমার কোন প্রোডাক্ট চাইছে, কি ধরনের প্রোডাক্ট চাইছে। সেই নলেজ যদি না থাকে, সেই অনুযায়ী যদি প্রোডাক্ট বাজারে লঞ্চ না করে, তাহলে সেই কোম্পানি বাজারে টিকতে পারবে না, কারণ এতটাই কম্পিটিশন। তো তারা কি, তাদের যত প্রোডাক্ট বিক্রি হচ্ছে প্রতিটি কাস্টমারকে তারা, প্রথম কথা প্রতিটি কাস্টমারের কাছে পৌঁছতেই পারবে না, দ্বিতীয় কথা হচ্ছে যে সেই সময় ওদের কাছে নেই, ওদের খুব শর্ট টাইমে কাস্টমারের টেস্ট বুঝতে হয়। যদি এখন পদ্ধতি অনেক সহজ হয়ে গেছে, কারণ ইন্টারনেটের যুগে এখন কাস্টমারের কাছে পৌঁছতে হয় না। আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, গুগলে আমরা কি সার্চ করছি, কি কি ক্রাইটেরিয়া দিয়ে সার্চ করছি, কোন প্রোডাক্ট সার্চ করছি, সেগুলো কোম্পানিদের কাছে চলে যাচ্ছে। তোরা খেয়াল করেছিস না জানি না, তুই গুগলে একটা মোবাইল সার্চ করলি বা গুগলে কোনো একটা প্রোডাক্ট সার্চ করলি, করে তারপরে তুই অন্য এক সময় হয়তো ফেসবুক ঘাটছিস বা কোনো একটা ওয়েবসাইট ঘাটছিস, দেখবি ঠিক ওই প্রোডাক্টের অ্যাডটাই চলে আসছে। তো এটা হচ্ছে অনলাইন বা ইন্টারনেটের সুবিধা, যেটা কোম্পানিগুলো এখন ব্যবহার করছে। সরাসরি কাস্টমারের কাছে যাওয়ার দরকার নেই, থ্রু ইন্টারনেট ওরা বুঝে যাচ্ছে যে আমার কাস্টমাররা কি চাইছে। ইভেন এখন কোন বয়সের কাস্টমার
কি চাইছে সেটা ওদের কাছে অ্যাভেলেবল, সেই অনুযায়ী ওরা প্রোডাক্ট বাজারে ছাড়ছে। আমরা ভাবছি রে বাবা, আমরা যেরকম চাইছি সেরকমই জিনিস চলে আসছে। ব্যাপারটা আমাদের কাছ থেকে ওরা জেনে নিচ্ছে, কিন্তু কিভাবে জানছে? আগে আমাদেরকে সার্ভে করতো কোম্পানিগুলো, এখন আমরাই এদেরকে গুগলে যখন টাইপ করছি, গুগল সেই ডেটাগুলোকে নিয়ে নিচ্ছে, নিয়ে সেগুলোকে বিক্রি করছে। আজকে গুগল একটা সত্যি কথা দেখ, ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেটা গুগলের অধীন, বা ফেসবুক একটা প্ল্যাটফর্ম যেটা ফেসবুক কোম্পানি মার্ক জুকারবার্গের তার অধীন। আমরা তো ফ্রিতে ইউটিউবের গান দেখছি, বা ইউটিউবের স্টাডি দেখছি, বিভিন্ন ভিডিও দেখছি, বা আমরা ফ্রিতে তোর ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখান থেকে টাকা কামাই করছি। কেউ কেউ তো কোটি টাকা কামাই করছে ইউটিউব থেকে। প্রশ্ন হচ্ছে গুগল টাকা কেন দিচ্ছে? প্রথম কথা, ইউটিউবের ওই প্ল্যাটফর্মটা ব্যবহার করার জন্য কোনো টাকা নেয় না সে। দ্বিতীয় কথা, উল্টে আমাকে টাকা দিচ্ছে যখন আমার একটা নির্দিষ্ট সংখ্যক ভিউ হচ্ছে। অর্থাৎ চ্যানেল খুললে আমার টাকা পকেটে আসতে শুরু করলো, ব্যাপারটা সেটা নয়। মোটামুটি এডুকেশন চ্যানেল যদি কেউ রেগুলার চালায়, তাহলে 1 বছরও লেগে যেতে পারে তার টাকা ইনকাম করার ক্ষেত্রে। কারণ সেটা যত বেশি ভিউ হবে, যত বেশি সাবস্ক্রাইবার হবে, তত তার টাকা ইনকামের চান্স বাড়বে। তার প্রশ্ন যে টাকাটা গুগল কেন দিচ্ছে? তোরা খেয়াল করবি, যখন তোরা ভিডিও দেখিস ইউটিউবে চালিয়ে, তখন মাঝে মাঝে অ্যাড দেয়, এবং কোন ধরনের ভিডিও দেখছিস সেই অনুযায়ী অ্যাড গুলো আসে। ওই অ্যাড কোম্পানিগুলো যে টাকা গুগলকে দেয়, তারই একটা অংশ ওই ভিডিও তৈরি যে করেছে তাকে দেওয়া হয়। এবার যার ভিডিও যত বেশি দেখা হবে, বিশ্বব্যাপী দেখা হবে, তাকে তত বেশি গুগল টাকা দেবে। ভারতবর্ষে এরকম অনেক ইউটিউবার আছে যারা হিন্দিতেই চ্যানেল চালায়, কিন্তু কোটি টাকা কামাই করে। ওকে, যেমন ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় বড় ইউটিউব চ্যানেল হচ্ছে টি সিরিজ। ওরা কি করে? গান আপলোড করে। অর্থাৎ এডুকেশন চ্যানেল কোনোদিনই 1 নম্বর হয় না, হতে পারেও না। দ্বিতীয় 2 নম্বর চ্যানেল, সেটা ওই বাকওয়াস চ্যানেল। বাকওয়াস মানে ভুলভাল বকে আর কি, ভুল বকেই মানুষকে এন্টারটেইন করে। তো সেটা 2 নম্বর চ্যানেল, কোটির উপরে সাবস্ক্রাইবার। তো এডুকেশনাল চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার পেতে তাকে 5 বছর ওয়েট করতে হয়। অর্থাৎ পৃথিবীতে একটা জিনিসই চলে, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, আর কিছু চলে না। ওই জন্য একজন এন্টারটেনমেন্ট আর্টিস্ট একটা কাজ করে 1 কোটি টাকা পারিশ্রমিক পায়, আর একজন বিজ্ঞানী একটা কাজ করে 1 লাখ টাকা পারিশ্রমিক পায় না। এটাই হচ্ছে পৃথিবীর বৈশিষ্ট্য। আমি শুধু ভারতবর্ষের কথা বলছি না, ভারতবর্ষে সেটা আরো বৈষম্যটা আরো বেশি। অন্যান্য উন্নত দেশে তাও একটু কম আছে। অর্থাৎ সেখানে বিজ্ঞানীদেরকে অনেক বেশি পেমেন্ট করা হয় পার মান্থ। আমাদের দেশে সেটা করা হয় না। আমাদের দেশে একজন বলিউড আর্টিস্ট যে লেভেলের টাকা পায়, তার 1000 ভাগের 1 ভাগ আমাদের বিজ্ঞানীরা পায় না। যদি পেতো তাহলে আমাদের দেশ সবার আগে থাকতো সায়েন্স এন্ড টেকনোলজিতে। কারণ আমাদের দেশের মেরিট ইউরোপ আমেরিকায় গিয়ে সেরা কাজটা করে আসছে। তো যাই হোক, সে ব্যাপারটা আমরা স্যাম্পলিং করছিলাম। তো অধিকাংশ ক্ষেত্রে, ইন মোস্ট কেসেস, আমরা স্যাম্পল নিয়েই গবেষণা করি। আমি আমার গবেষণার উদাহরণ দিচ্ছি। আমি মুর্শিদাবাদ জেলার উপরে কাজ করছি, এবং মুর্শিদাবাদ জেলার যত গ্রাম আছে সব গ্রামই আমার স্টাডির মধ্যে পড়ছে। অর্থাৎ প্রত্যেকটা গ্রামেরই ইনফরমেশন আমার দরকার। কিন্তু আমি তার জন্য কি করলাম, যেটা প্রতি 10 বছর অন্তর যে সেন্সাস সরকার করে, সেখান থেকে বেসিক কিছু ইনফরমেশন পাওয়া যায়। আমি সেই তথ্যগুলো আগে নিলাম, নিয়ে সেই গ্রামগুলোকে বুঝে নিলাম। তারপরে এইবার আমি সেই গ্রামকে আমি নিজে সার্ভে করব। এবার আমি সবগুলো গ্রামে সার্ভে করতে পারবো কি? 2000-এর উপরে গ্রাম আছে, সেখান থেকে খুব অল্প কিছু গ্রাম আমি স্যাম্পল নিয়ে করবো। আবার যে গ্রাম নিলাম, ওই 2000 গ্রামের মধ্যে হয়তো আমি 50-60টা গ্রাম ভাবলাম। সেই 50-60টা গ্রামে আবার সব মানুষকে নিতে পারবো না, তখন আমি সেখানেও স্যাম্পল করবো। অর্থাৎ একাধিক স্টেজে আমি স্যাম্পল করতে পারি। সেটা আমরা টাইপসের মধ্যে আসছি। তো বোঝা গেল, তো গবেষণার ক্ষেত্রে স্যাম্পলিং আমরা করে থাকি, এবং এটা বলা হয় যে অনেক বেশি সায়েন্টিফিকও বটে। কারণ কম সময়ে পপুলেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায় যদি সঠিক পদ্ধতিতে স্যাম্পল কালেকশন করা হয়। ঠিক আছে, স্যাম্পল এবং পপুলেশনের পার্থক্য যদি যায়, তাহলে আশা করি পারবি বলতে তোরা। হ্যাঁ স্যার, পারবো স্যার। গুড। আচ্ছা, নেক্সট আমি যেটা, তাহলে স্যাম্পলের বেসিক আইডিয়াটা আমরা পেলাম। স্যাম্পল, স্যাম্পলিং, সেন্সাস মেথড স্যাম্পলিং এর পার্থক্য, বা পপুলেশনের সঙ্গে স্যাম্পলের পার্থক্য। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ কাকে বলে? স্যাম্পল সাইজ হচ্ছে the number of unit of observation within a sample। অর্থাৎ একটা স্যাম্পলের মধ্যে
কতগুলো ইউনিট অফ অবজারভেশন আছে। ইউনিট অফ অবজারভেশন মানে এক একটা ইন্ডিভিজুয়াল যাদের কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করবো। ওই যে আমি উদাহরণ দিলাম, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যদি 1000 জিওগ্রাফি হ্যাঁ 1000 জিওগ্রাফি স্টুডেন্ট থাকে, তাহলে সেই 1000 জনই হচ্ছে ইউনিট অফ অবজারভেশন, সেটা পপুলেশনের। এবার সেখান থেকে আমি হয়তো 100 জনকে স্যাম্পল হিসেবে নিলাম, তাহলে আমার স্যাম্পল সাইজ হয়ে গেল 100, কারণ আমার এই স্যাম্পলের মধ্যে 100টা ইউনিট অফ অবজারভেশন আছে, অর্থাৎ 100টা স্টুডেন্ট আছে, মানে 100টা ইন্ডিভিজুয়াল আছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এটা আমি মানুষ দিয়ে উদাহরণ দিলাম। আমি একটা গ্রামের উপরে সার্ভে করবো, সেই গ্রামের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা স্ট্যাটাস দেখবো, বা যে কোনো বিষয়ে সেই গ্রামের মানুষের লেভেল অফ এডুকেশন দেখবো, বা সেই গ্রামের মানুষের লেভেল অফ হেলথ অ্যাওয়ারনেস দেখবো, বা সেই গ্রামের মানুষের পোলিও টিকা নিয়ে তাদের চিন্তা ভাবনা কি সেটা দেখবো। বিভিন্ন বিষয়ে গবেষণা করা যেতে পারে। তো এইবার আমি সেই গ্রামে যদি 500 বাড়ি থাকে, একটা গ্রামে 500টা বাড়ি আছে, এক্ষেত্রে তাহলে এক একটা বাড়ি হচ্ছে এক একটা ইউনিট অফ অবজারভেশন। ঠিক আছে, তাহলে আমি সেখান থেকে 50টা বাড়ি নিলাম বা 60টা বাড়ি নিলাম, নিয়ে আমি সার্ভে করলাম, তাহলে তখন এক একটা বাড়ি হচ্ছে একটা ইউনিট অফ অবজারভেশন। বোঝা গেল, তাহলে ইউনিট অফ অবজারভেশন নির্ভর করছে আমি কিসের সার্ভে করছি। তারপর আমি যখন ধর ফলের কোয়ালিটি যাচাই করি, তখন একটা ফল হয়ে যাবে ইউনিট অফ অবজারভেশন। একটা স্যাম্পলে তাহলে যতগুলো ইউনিট অফ অবজারভেশন থাকবে সেই সংখ্যা সেটাই হয়ে যাবে আমার স্যাম্পল সাইজ। এবার প্রশ্ন হচ্ছে যে স্যাম্পল সাইজ কত হবে, সেটা আমি কি করে বুঝবো? হ্যাঁ, অর্থাৎ আমার পপুলেশনের সাপেক্ষে তো স্যাম্পল সাইজটা ঠিক করা উচিত। আমার 1 লাখ যদি পপুলেশনের সাইজ হয়, আমি স্যাম্পল 100 জনকে নিলাম, ব্যাপারটা খেলো হয়ে যাবে না? সব ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য? আমি ভাতের উদাহরণ দিলাম, আমি রান্নার উদাহরণ দিলাম, হ্যাঁ সেক্ষেত্রে প্রযোজ্য। আমি সমুদ্রের জলে কতটা লবণ আছে, আমি অল্প একটু জল নিয়ে টেস্ট করলেই বোঝা যাবে, মাপলেই হয়ে যাবে। কিন্তু যখন গবেষণা করছি, তখন আমার পপুলেশনের সাইজ কি সেটা কিন্তু খুব ম্যাটার করে, কারণ তার উপরেই নির্ভর করবে আমি স্যাম্পল কতটা নেব। খুব ছোট যদি হয়ে যায় তাহলে কিন্তু ত্রুটি বা ভুল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো রুলস নেই। আমি 5% নিতে পারি, আমি 10% নিতে পারি, আমি 20% নিতে পারি, আমি 30% পর্যন্ত নিতে পারি। অর্থাৎ পপুলেশন সাইজের 5% আমি স্যাম্পল সাইজ করতে পারি। 10, 20, 30 অর্থাৎ ন্যূনতম 5%, সর্বোচ্চ 30% পর্যন্ত আমরা নিতে পারি। কিন্তু বলা হয় যত বেশি স্যাম্পল সাইজ হবে বা স্যাম্পল সাইজ যত বেশি হবে, তত রিপ্রেজেন্টেশন অর্থাৎ পপুলেশনকে রিপ্রেজেন্ট করার যে সম্ভাবনা সেটা বাড়বে। অর্থাৎ তার মানে ভুল হওয়ার বা ত্রুটি আসার চান্স কমে যাবে। ব্যাপারটা কিরকম? আমি বললাম যে আমার 1000 হচ্ছে পপুলেশন সাইজ, তাহলে তার 5% মানে কত? 1000-এর 5% মানে কত? 50। 50। তার মানে আমি 50, এটা হয়ে যাবে আমার স্যাম্পল সাইজ। 1000-এর 10% মানে কত? 100। তার মানে 100 হয়ে যাবে আমার স্যাম্পল সাইজ। আবার তার 20% মানে 200, আর 30% মানে হচ্ছে 300। তাহলে আমার স্যাম্পল সাইজ কেউ 50 নিতে পারে, কেউ 100 নিতে পারে, কেউ 200 নিতে পারে, কেউ 300 নিতে পারে। কিন্তু যে 50 নেবে তার এরর বা ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। যে 300 বা 200 নেবে, অর্থাৎ যত বেশি স্যাম্পল সাইজ হবে তত ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এটা আমরা এরপরে স্যাম্পলিং এর যে রুলস সেখানে আমরা এই দুটো নিয়ে আলোচনা করব। তাহলে স্যাম্পল সাইজ কি হবে সেটা নিয়ে সুনির্দিষ্ট কোনো মতামত নেই, তবে বলা হয় যে স্ট্যান্ডার্ড ন্যূনতম 5% নেওয়া উচিত, যদিও সব ক্ষেত্রে এটা হয় না। রিসেন্টলি একটা খুব আলোচনা চলছে টিআরপি, এটা হচ্ছে টিভি চ্যানেল, তাদের যে পপুলারিটি, যার জনপ্রিয়তা সেটা পরিমাপ করা হয়। কারণ এই পদ্ধতি আছে, ভিডিও আছে, ইউটিউবে দেখে নিস। হ্যাঁ, ধ্রুব রাঠি বলে একটা ছেলে আছে, ও খুব ভালো অ্যানালিসিস করে। তো এই টিআরপি স্ক্যান্ডাল বা টিআরপি স্ক্যাম, এটা এখন একটা হট টপিক। অর্থাৎ রিপাবলিক টিভি, জি নিউজ, ইন্ডিয়া টুডে, এরকম কতগুলো চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এরা টিআরপি ম্যানিপুলেশন করেছে। মানে অ্যাকচুয়ালি ওই চ্যানেলগুলো জনপ্রিয় নয়, কিন্তু ওরা এমন ভাবে দেখিয়েছে যে ওরা অনেক বেশি জনপ্রিয়। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই টিআরপি, যে কোনো টিভি চ্যানেল তারা কিন্তু টিআরপির জন্যই ঝাঁপিয়ে পড়ে সবসময়। টিআরপি মানে জনপ্রিয়তা, কারণ যত বেশি ওরা জনপ্রিয় হবে মানুষের মধ্যে, তত বেশি বিভিন্ন কোম্পানিগুলো অ্যাড দেবে,
অ্যাডেই তো টাকা, আমরা যে টাকা দিয়ে চ্যানেল কিনি খুব সামান্য টাকা, সেটা দিয়ে খরচ ওঠে না। ওদের লাভটা হয় আসল অ্যাড থেকে, বিজ্ঞাপন থেকে। তো যার টিআরপি যত বেশি, সেই চ্যানেলের বিজ্ঞাপন তত বেশি আসবে, তত বেশি টাকা ইনকাম করবে। ওই জন্য সবাই টিআরপির জন্য ঝাঁপায়। কিন্তু সেই টিআরপি হচ্ছে একটা ফল্টি প্রসেস। ভারতবর্ষের 0.001% হচ্ছে তার স্যাম্পল সাইজ। তাহলে এই স্যাম্পল সাইজ দিয়ে কখনো পপুলেশনের ওটা 44,000 আছে স্যার মাত্র টিআরপি বক্স। কখনো পপুলেশনকে জাজ করা সম্ভব? সম্ভব নয়। অর্থাৎ টিআরপি নিজে একটা ফল্টি প্রসেস, তার মধ্যে আবার ম্যানিপুলেশন। ঠিক আছে? তো আমি কেন এটা উল্লেখ করলাম? আমি স্যাম্পল সাইজটা বোঝাতে। ঠিক আছে, এত কম স্যাম্পল দিয়ে কখনো পপুলেশনকে রিপ্রেজেন্ট করা যায় না, এটা ভুল। ঠিক আছে, অ্যাটলিস্ট 5%, স্ট্যান্ডার্ড বলা হয় 10%, কিন্তু 20 বা 30 হলে আরো ভালো। অর্থাৎ তোমার যদি সময় থাকে, যদি ম্যান পাওয়ার থাকে, তুমি স্যাম্পল সাইজ বাড়াও। তাহলে কি হবে, তুমি স্যাম্পল থেকে যে স্টাডিটা পাবে সেটা হুবহু পপুলেশনের সঙ্গে ম্যাচ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এটাই তো আমাদের উদ্দেশ্য। আমরা গবেষণা করছি পপুলেশনটাকে নিয়ে, কিন্তু আমি স্যাম্পল কেন ড্র করছি? কারণ আমার সময়ের অভাব, আমার ম্যান পাওয়ারের অভাব, আমার অর্থের অভাব, গোটা পপুলেশন নিয়ে তথ্য সংগ্রহ করার মতো সময় আমার নেই। তাই আমি স্যাম্পল করছি, নাহলে আমি পপুলেশন নিয়েই করতাম। বোঝা গেল? তবে কিছু বইয়ে কিছু ইকুয়েশন থাকবে, সেটা দিয়ে অনেকে স্যাম্পল চুজ করে, সেখানে তোর সিগনিফিকেন্স লেভেল সেটা দেখা হয় যে আমি সিগনিফিকেন্স লেভেল কি ধরছি, সেটাও স্যাম্পল সাইজকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সিগনিফিকেন্স লেভেলটা আমি এখনই বলছি না, আমি লাস্ট অর্থাৎ স্ট্যাটিস্টিক্স একেবারে শেষে বলবো, কারণ এখন আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পার্ট করছি। এরপরে আমরা যখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে যাব, তখন আমরা সিগনিফিকেন্স টেস্ট একটা আছে, স্টুডেন্ট টি টেস্ট, তখন এটা আলোচনা করব। ওকে, তাহলে স্যাম্পল সাইজ কি বুঝলাম। এরপরে আমি যেটা বলছি, যেটা মানে একটু আগে বললাম যে বলবো, সেটা হচ্ছে থিওরিটিক্যাল বেসিস অফ স্যাম্পলিং। থিওরিটিক্যাল বেসিস অফ স্যাম্পলিং। স্যাম্পলিং কেন ড্র করা হয় তার দুটো তাত্ত্বিক ভিত্তি আছে। একটাকে বলা হয় ল অফ স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। ল অফ স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি এখানে কি বলছে? The law of statistical regularity says that a moderately large number of items chosen at random from a large group are almost sure on the average to possess the characteristics of the large group. অর্থাৎ আমি যদি কোন একটা বড় গ্রুপ থেকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের গ্রুপকে নিয়ে এখান থেকে যদি আমি বিভিন্ন বিষয়ের গড় বের করি, সেইটা হুবহু এই লার্জ গ্রুপের অর্থাৎ পপুলেশনের গড়ের সঙ্গে ম্যাচ করে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাই হচ্ছে ল অফ স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। এটা আছে বলেই আমরা স্যাম্পল সংগ্রহ করি। এটা এই যে বেসিসটা যদি না থাকতো, তাহলে স্যাম্পল আর আমরা সংগ্রহ করতাম না, বা স্যাম্পল করে কোনো গবেষণা করতাম না। বোঝা গেল? অর্থাৎ এটা একটা জেনারেল যেটা দেখা যায়, যেটা ঘটে, সেটা হচ্ছে একটা বিরাট বড় পপুলেশন থেকে আমি যখন একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের স্যাম্পল নিই, তখন আমরা সেই স্যাম্পলের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের যে অ্যাভারেজ বা গড় আমরা পাই, সেটা বেসিক্যালি ওই পপুলেশনের ওই বৈশিষ্ট্যের গড় বা অ্যাভারেজের সঙ্গে ম্যাচ করে যায়। আমি উদাহরণ হিসাবে আমি বললাম যে এই পপুলেশন, তার গড় আমার বেরোলো 18.5। আমি দেখলাম আমার স্যাম্পল থেকে যে গড় বেরোলো, সেটা বেরোলো হচ্ছে 17.95। তাহলে এই দুটো খুব কাছাকাছি ভ্যালু। তার মানে আমি বলতে পারি যে there is a statistical regularity between the large group and the sample. ঠিক আছে, this is called statistical regularity. এটা আছে বলেই স্যাম্পল কালেকশন করে আমাদের কাজ করতে পারি বা হয়ে যায়। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ল অফ ইনার্শিয়া অফ লার্জ নাম্বার। ল অফ ইনার্শিয়া অফ লার্জ নাম্বারস। ইনার্শিয়া মানে কি? জাড্য। অর্থাৎ
যে যে অবস্থায় আছে বা যে জিনিস যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা, অর্থাৎ টু সাম এক্সটেন্ট রিজিডিটি, সেটা হচ্ছে জাড্য। যে স্থির আছে সে স্থির থাকবে, যে চলছে সে চলতে থাকবে, যে অলস সে অলসই থাকবে। তো এই হচ্ছে জাড্য। তো ল অফ ইনার্শিয়া অফ লার্জ নাম্বারস, যারা অলস নিজেকে ভাবিস তারা দুঃখ পাস না। হ্যাঁ, আমার এই কথাই, অর্থাৎ সংখ্যা যত বাড়বে তত, অর্থাৎ স্যাম্পলের সাইজ যত বাড়বে তত পপুলেশনের সঙ্গে স্যাম্পলের যে ডিফারেন্স সেটা কমবে। ওই জন্য বলা হয় স্যাম্পলটাকে একটু বাড়িয়ে দিতে, অর্থাৎ বড় সংখ্যক স্যাম্পল নিয়ে কাজ করতে। ছোট স্যাম্পল নিয়ে কাজ করলে ত্রুটি বাড়ার সম্ভাবনা থাকে। সেটাও কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম, এটা ন্যাচারালি আমরা দেখতে পাই। হ্যাঁ, যত আমি স্যাম্পল সাইজ বাড়াবো তত পপুলেশনের সঙ্গে স্যাম্পলের যে ডিফারেন্স, একটু আগে আমি যে ডিফারেন্স দেখালাম, ওই যে সামান্য ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা আরো কমতে থাকবে। এই দুটো হচ্ছে থিওরিটিক্যাল বেসিস অফ স্যাম্পলিং। আচ্ছা, এবার আমরা একটু যেটা দেখি সেটা হচ্ছে পারপাস অফ স্যাম্পলিং। কেন আমরা স্যাম্পলিং করব? এগুলো দরকার কারণ পরীক্ষাতে স্যাম্পলিং এর বেসিক কনসেপ্ট বলেছে, তো এগুলো আমাদের জানা দরকার আছে। শুধু টাইপস গুলো জেনে রাখলাম ব্যাপারটা সেটা নয়। আচ্ছা, কেন আমরা স্যাম্পলিং করি? প্রথম পয়েন্ট, অধিকাংশ ক্ষেত্রে গবেষণায় দেখা যায় যে পপুলেশন অনেক বড় হয়। এমন কিছু ক্ষেত্র আছে যেখানে পপুলেশন ইনফাইনাইট, অসীম। এমন কিছু ক্ষেত্র আছে যেখানে পপুলেশনকে কোনো মতে গোটাটা নেওয়া সম্ভব নয়। তাহলে কি বললাম? লার্জ সাইজ পপুলেশন যদি থাকে, পপুলেশন সাইজ যদি ইনফাইনাইট হয়, অসীম হয়, বা পপুলেশন সাইজ এমন যেটা গোটাটা নেওয়া কোনো মতেই সম্ভব নয়, সেরকম ক্ষেত্রে আমরা কি করি? সেই পপুলেশনের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা স্যাম্পলটাকে তুলে নিয়ে আসি এবং সেই স্যাম্পল স্টাডি করে সেই পপুলেশন সম্পর্কে আমরা বৈশিষ্ট্যগুলোকে আইডেন্টিফাই করি। উদাহরণ দিচ্ছি, আজকে আমি যদি বলি মালদা জেলার মানুষের লেভেল অফ এডুকেশনটা আমার জানা দরকার। তাহলে কি মালদা জেলার যত গ্রাম আছে, সব গ্রামে যত মানুষ আছে, 6 বছরের উপর থেকে, যারা স্কুলে যায় 6 বছরের উপর থেকে, এডুকেশনাল লেভেল, তার মানে আমরা অ্যাডাল্ট এডুকেশনের কথা ভাবছি। তার মানে 18 বছরের উপরে যারা আছে সবাইকে আমরা সার্ভে করবো। তাহলে 18 বছরের উপরে যত জনসংখ্যা আছে সব আমার পপুলেশন, সেটা অনেক সংখ্যা, লার্জ নাম্বার। তাহলে আমি সেই সবাইকে অ্যাক্সেস করাটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। তখন আমি কি করবো? আমি স্যাম্পল নিতে পারি, নিয়ে সেই স্যাম্পল নিয়ে আমরা দেখতে পারি যে লেভেল অফ এডুকেশনটা কি, এবং সেই স্যাম্পল থেকে যে লেভেল অফ এডুকেশনটা পাবো আমি বলবো যে হ্যাঁ, মালদা জেলার মানুষের লেভেল অফ এডুকেশনটাই। 18 বছরের উপরে কেন? অ্যাডাল্ট এডুকেশনের কথা বলছি, যে ও ঠিক আছে, অ্যাডাল্ট এডুকেশন বললাম, মানে যারা কলেজ লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। কারণ লেভেল অফ এডুকেশন মানে সর্বোচ্চ লেভেল, কোন লেভেলে চলছে সেটা জানতে চাইছি। তাহলে 18 বছরের উপরেই ধরতে হবে। আচ্ছা, এবার ধর আমাদের যখন ব্লাড টেস্ট করে, আমাদের শরীরে যত রক্ত আছে সেটা যে পপুলেশন, সেটা 5 লিটার 6 লিটার যার যেমন আছে থাক। এইবার সেই গোটা রক্তটাকে বের করে টেস্ট করা কি সম্ভব? তাহলে এই সিচুয়েশনে পপুলেশনকে ব্যবহার করা সম্ভব নয়, স্যাম্পল নিতে হবে। বা ধর কারো টিউমার হয়েছে, সেই টিউমারটা ক্যান্সার কিনা টেস্ট করে, তখন কি করে? গোটা টিউমারটাকে কেটে বের করে এনে টেস্ট করে, নাকি সেই টিউমারের ছোট্ট একটা মাংসের টুকরো নিয়ে এসে তার কোষ পরীক্ষা করা হয়, স্যাম্পল। আবার কিছু ক্ষেত্রে ইনফাইনাইট সাইজ হয়, অর্থাৎ সমুদ্রের জলের লবণতা পরীক্ষা করব, সমুদ্রের যে সাইজ পৃথিবীর সাপেক্ষে ফাইনাইটই বটে, কিন্তু আমাদের সাপেক্ষে ইনফাইনাইট সাইজ তার। বা মহাকাশে নক্ষত্রের উজ্জ্বলতা পরিমাপ করা হবে। মহাকাশে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির মধ্যে বিলিয়ন বিলিয়ন স্টার আছে, কত সংখ্যা কেউ জানে না, ইনফাইনাইট, অসীম সংখ্যা। তাহলে সেখানে পপুলেশনকে নেওয়া সম্ভব নয়। তখন মোটামুটি ভিজিবল যতগুলো গ্যালাক্সি আছে তার কিছু নক্ষত্র যেগুলো
বিজ্ঞানীরা অ্যাক্সেস করতে পারছে সেই সময়ের মধ্যে, তাদের উজ্জ্বলতা মেজার করতে পারবে, তার উপরে ভিত্তি করে বলতে পারে যে মহাকাশে নক্ষত্র ওদের গড় উজ্জ্বলতাই। বোঝা গেল ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর, it offers a high degree of accuracy because it deals with a small number of persons। অর্থাৎ যত অল্প সংখ্যাকে নিয়ে আমি কাজ করব তত কাজের মধ্যে অ্যাকুরেসি বেশি থাকবে, যত বেশি সংখ্যা হয়ে যাবে তত ত্রুটি, ত্রুটি মানে তথ্য সংগ্রহের মধ্যে ত্রুটি থেকে যাবে, সেই তথ্যকে হ্যান্ডেল করার মধ্যে ত্রুটি থেকে যাবে। কিন্তু আমি যদি অল্প সংখ্যার উপরে কাজ করি তাহলে সেই অল্প সংখ্যাটাকে খুব সুন্দরভাবে আমি ম্যানেজ করে সূক্ষ্মভাবে ডেটা সংগ্রহ করে তার মানে অ্যানালিসিস করবো, যেখানে কোনো ত্রুটি থাকবে না। ওই জন্য ডিগ্রি অফ অ্যাকুরেসি অনেক বেশি হয় স্যাম্পলিং এর ক্ষেত্রে। যখন আমাদের হাতে সময় কম থাকে তখন আমাদের কাছে বেস্ট মেথড হয়ে যায় স্যাম্পলিং। স্যাম্পলিং হচ্ছে ইকোনমিক্যাল কি কোন অর্থে কম খরচে হয়ে যায়। অর্থাৎ গোটা পপুলেশনকে সার্ভে করতে গেলে যত খরচ হবে, স্যাম্পল নিয়ে আমি যদি কাজ করি অনেক কম খরচে হয়ে যাবে। ওই জন্য স্যাম্পল ইজ মোর ইকোনমিক, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও এটা অনেক বেশি সাশ্রয়ী। ইকোনমিক মানে হচ্ছে এখানে সাশ্রয়ী। এমন অনেক গবেষণা আছে যেখানে প্রোডাক্টকে ধ্বংস করা হয়, করে তার টেস্ট করা হয়, সেক্ষেত্রে গোটা পপুলেশনকে যদি নেওয়া হয় তাহলে সবটাকেই তো শেষ করে নষ্ট করে ফেলা হবে। বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট যে গবেষণাগুলো করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রোডাক্টকে মানে না ভাঙলে বা নষ্ট না করলে তার কোয়ালিটি বোঝা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে স্যাম্পল না নিয়ে যদি গোটা পপুলেশনকে নেওয়া হয় তাহলে কি হবে? হবে না। অর্থাৎ কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতাও থাকে যে স্যাম্পল নিয়েই কাজ করতে হবে। তাহলে রেগুলার ইন্টারভ্যালে যারা গবেষণা করে তাদের ক্ষেত্রে কি বারবার ওই পপুলেশনকে নিয়ে কাজ করা সম্ভব? এই যে দেশের জনসংখ্যা সম্পর্কে প্রতি বছরই নতুন নতুন তথ্য নিতে হয়, এটা কি সম্ভব? প্রতি বছর সেন্সাস তৈরি করা সম্ভব নয়। ওই জন্য আলাদা একটা অর্গানাইজেশন রয়েছে ভারতবর্ষের, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, তারা এই কাজটা করছে, স্যাম্পল নিয়ে কাজ করছে। ট্রেন্ডটা বোঝা যাচ্ছে, প্রবণতাটা বোঝা যাচ্ছে। বা কোম্পানি তাদের সব কাস্টমারকে সবসময় মনিটর করা সম্ভব হয়? সম্ভব নয়। এই জন্য তারা কি করে, স্যাম্পল কাস্টমারের উপরে তারা তাদের কাস্টমারের টেস্টটা বোঝার চেষ্টা করে। মোটামুটি বোঝা গেল কটা পয়েন্ট বললাম। পারপাস নোট করে যদি না থাকে ভিডিওটা আবার দেখবি, দেখে নোট করবি। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ স্যাম্পলিং। একটা মেথড যখন অ্যাপ্লাই করব তার অনেক কিছু আমাকে দেখতে হয়, ঠিক আছে? সেই মেথডটা আদৌ ভ্যালিড কিনা, ওই যে থিওরিটিক্যাল বেসিস বললাম, সেই মেথডের কোনো উপযোগিতা আছে কিনা, যেটা পারপাস বললাম, সুবিধা ওগুলোর মধ্যে রয়েছে। এবার হচ্ছে সেই মেথডটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কি রুলস ফলো করতে হবে, দ্যাট ইজ প্রিন্সিপাল। 1 নম্বর হচ্ছে sample units must be chosen in a systematic and objective manner। অবশ্যই, অর্থাৎ আমি যে স্যাম্পলটা কালেকশন করছি সেই স্যাম্পল কালেকশন করার ক্ষেত্রে আমাকে কিন্তু একটা আনবায়াসড অবজেক্টিভ একটা রুলস ফলো করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতি, এলোমেলো নয়, নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। আদারওয়াইজ আমি যদি ভুলভাবে স্যাম্পল নিয়ে ফেলি তাহলে আমার পুরো গবেষণাটাই ভুল হয়ে যাবে। এটা একটা বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ। আমরা স্যাম্পলিং এর অ্যাডভান্টেজ গুলো তো বললাম, ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা এখনো বলিনি। অনেক সময় কি হয়, স্যাম্পলিং এ যদি ত্রুটি থেকে যায় তাহলে আমি হয়তো 6 মাস বা 1 বছর ধরে একটা গবেষণা করলাম, পরে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে একটা অশ্বডিম্ব, গোটাটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, কারণ পপুলেশনের সঙ্গে স্যাম্পল ম্যাচ করলো না। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হয় স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মাথায় রাখতে হয় সেটা যে স্যাম্পল কালেকশনের সময় আমি কি পদ্ধতি অবলম্বন করব, এটা খুব জরুরি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে স্যাম্পল ইউনিটস মাস্ট বি ক্লিয়ারলি ডিফাইন্ড এন্ড ইজিলি আইডেন্টিফায়েবল। অর্থাৎ আমি পপুলেশন থেকে যে স্যাম্পলটা, অর্থাৎ পপুলেশন থেকে যে স্যাম্পলটা সংগ্রহ করলাম সেটা খুব সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। আমার পপুলেশন আমি 10% নিয়েছি, অর্থাৎ আমি পপুলেশনের 10% আমি স্যাম্পল সাইজ নিয়েছি, এবং আমার সেই স্যাম্পল যে ইউনিট, অর্থাৎ আমি যে স্যাম্পলটা নিয়েছি সেটা ক্লিয়ারলি তার চরিত্রটা বলা থাকবে। অর্থাৎ সেই স্যাম্পল ইউনিটটা কোন ধরনের ইউনিট অফ অবজারভেশন গুলোকে আমি নিয়েছি সেটা ক্লিয়ারলি ডিফাইন থাকবে, সুস্পষ্টভাবে বলা থাকবে, অস্পষ্টতা যেন না থাকে। অর্থাৎ আমি কোন পপুলেশন থেকে কতটা স্যাম্পল সাইজ নিয়েছি এবং সেই ইউনিট অফ অবজারভেশন গুলো কি ধরনের আমি কালেক্ট করেছি সেই বিষয়ে ক্লিয়ার ধারণা
থাকতে হবে এবং ইজিলি আইডেন্টিফাইবল, অর্থাৎ যে কোনো সময় আমি গবেষণা যদি 1 বছর ধরে করি তাহলে সেই 1 বছরের মধ্যে আমি যদি 10 বার যাই তাহলে আমি সেই 10 বারই যেন প্রতিটি ইউনিট অফ অবজারভেশনকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে, সেটাও যেন পরিষ্কার থাকে। স্যাম্পল ইউনিটস মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, অর্থাৎ আমি যে স্যাম্পলটা নিয়েছি তার যে ইউনিট অফ অবজারভেশন সেটা যেন স্বাধীন হয়, ঠিক আছে, একটার সঙ্গে আরেকটার কোন রকম কি বলবো ম্যাচিং যেন না থাকে। অর্থাৎ আমি একটা স্যাম্পল ইউনিট নিলাম, নিয়ে তার কাছে আছে বলে সেটাকে নিয়ে নিলাম, ঠিক আছে, এবার ওর সঙ্গে সম্পর্ক আছে বলে ওটা নিয়ে নিলাম, ব্যাপারটা সেরকম নয়। প্রত্যেকটা ইউনিট অফ অবজারভেশন আমি চুজ করব, আমার মাথায় থাকবে আমি স্যাম্পলটা কি উদ্দেশ্যে সংগ্রহ করছি সেইটা, নট যে ওই একটা ইন্ডিভিজুয়ালকে নিলাম তাকে জিজ্ঞাসা করলাম যে বাবা আমি তো তোমাদের এলাকায় কিছু চিনি না, তুমি বলো না কার কাছে যাবো, তখন সে বললো তার মামাকে বললো, তার কাকাকে বললো, তার জ্যাঠাকে বললো, ঠিক আছে, এইরকম যেন না হয়। ওকে, same unit of sample should be used throughout the study, অর্থাৎ ওই যে বললাম আমি 6 মাস ধরে গবেষণা করছি, আমি আমাকে হয়তো একটা একটা ইউনিটের কাছে এক একটা ইন্ডিভিজুয়ালের কাছে 2-3 বার যেতে হবে, তাহলে যতবার যাবো একই জনের কাছে বা একই ইউনিটের কাছেই যেতে হবে। ওই জন্য প্রথমে বলা হয়েছে যে ক্লিয়ারলি ডিফাইন্ড, ইজিলি আইডেন্টিফাইবল। যদি না হয় তাহলে আমি যখন সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যখন আমি যাচ্ছি আবার তথ্য সংগ্রহ করতে, তখন যদি সেটা পরিষ্কার না থাকে আমার কাছে যে আমি কি কি বা কোন কোন ইন্ডিভিজুয়ালকে নিয়েছি, তাহলে আমি সেম লোককে পাবো না তো, বা সেম বস্তুকে বা সেম বিষয়কে তো প্রতিবার আমি পাবো না যদি আমার ক্লিয়ারলি ডিফাইন্ড না থাকে। The sample selection process should be based on sound criteria and should avoid errors, bias and distortion. অর্থাৎ অবশ্যই আমি যখন বারবার বলছি যে স্যাম্পল সিলেকশন সেটা সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং ওই জায়গাটাতেই সবচেয়ে বেশি সতর্কতা নিতে হয় যাতে করে আমার এরর কম থাকে। বায়াসনেস অর্থাৎ যেটা ব্যক্তিগত পক্ষপাত যেটাকে বলা হয় সেটা যেন না থাকে, অবজেক্টিভ ওয়েতে যেন আমরা স্যাম্পলটা সংগ্রহ করি। সেই পক্ষপাতটা গবেষকের দিক থেকেও হতে পারে, সেই পক্ষপাতটা স্যাম্পলের মধ্য থেকেও হতে পারে। ওই যে বললাম আমি একজনকে বললাম, সে বললো আমার মামার বাড়িটা নিয়ে নিন, সে বললো আমার কাকার বাড়িটা নিয়ে নিন, গ্রামে আমার বাড়িগুলো বাদ চলে গেল। এই ধরনের কোনো বায়াসনেস যেন না থাকে, একদম অবজেক্টিভলি আমার গবেষণার যে নীতি বা গবেষণার যে উদ্দেশ্য তার উপরে ভিত্তি করে কিন্তু আমি স্যাম্পল সাইজ সিলেক্ট করব, তারপরে স্যাম্পল ইউনিট সিলেক্ট করব, অর্থাৎ কোন কোন ইন্ডিভিজুয়ালকে আমি আমার স্যাম্পলের মধ্যে ইনক্লুড করব, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেখানে কোনো রকম বায়াসনেস থাকা চলবে না, তাহলে এরর চলে আসবে। নেক্সট কি, নেক্সট অ্যাডভান্টেজ অফ স্যাম্পলিং। এই প্রত্যেকটা পয়েন্ট তোরা নোট করবি, ঠিক আছে, এখন যদি না পারিস ভিডিওটা যখন পাঠাবো তখন দেখে দেখে নোট করবি, পয়েন্টগুলো হাইলাইট করবি। আর যদি আমি এই যে বইটা দেখে আমি পড়াচ্ছি, দুটো বই থেকে পড়াচ্ছি, এই দুটো বইয়ের এই পার্টগুলো আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, অ্যাডভান্টেজ কি কি? 1 নম্বর হচ্ছে it is not possible to study large number of people scattered in a wide geographical area. Sampling will reduce their numbers. অর্থাৎ আমি এর আগে যেখানে আমি কি নিয়ে আলোচনা করেছিলাম, পারপাস, সেখানেও কয়েকটা উঠেছিল। এটা আরেকটা পয়েন্ট সেটা আমরা পারপাসের মধ্যে দিতে পারি। সেটা হচ্ছে যে কিছু কিছু এরকম সিচুয়েশন থাকে, বিশেষ করে জিওগ্রাফিতে যখন আমরা গবেষণা করি, খুব বড় এলাকার মধ্যে আমার পপুলেশনটা ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন কিন্তু গোটা জিওগ্রাফিক্যাল এরিয়া ধরে আমাকে পপুলেশন কে স্টাডি করা সম্ভব হয় না, তখন আমরা স্যাম্পল করি। সেক্ষেত্রে আমার জায়গাটা ছোট হয়ে যায়, অর্থাৎ পপুলেশন সাইজ ছোট হয়, তার স্যাম্পল সাইজ যেমন ছোট হচ্ছে তেমনি আমার জিওগ্রাফিক্যাল এরিয়াটাও কম ভিজিট করতে হবে। এটাও কিন্তু আরেকটা স্যাম্পলিং এর পারপাস, অর্থাৎ ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল এরিয়া, এটা ওখানে অ্যাড করতে পারি, যেটা অ্যাডভান্টেজের মধ্যেও পড়ছে। ইট সেভস টাইম এন্ড মানি, পারপাসের মধ্যে বলেছিলাম সময় বাঁচায়, অর্থ বাঁচায়। ইট সেভস ডিস্ট্রাকশন অফ ইউনিটস, অর্থাৎ ওই যে স্যাম্পলিং এর ক্ষেত্রে বলা হলো না যে এমন কিছু সিচুয়েশন থাকে যেখানে কোয়ালিটি যাচাই করতে গিয়ে দ্রব্যকে নষ্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে স্যাম্পলি বেস্ট, কারণ পপুলেশন করলে গোটাটা নষ্ট করতে হবে,
এখানে আমি সবচেয়ে ভালো উদাহরণ দিতে পারি ব্লাড স্যাম্পল, কারণ আমরা যে ব্লাড স্যাম্পলটা নিয়ে টেস্ট করি সেই ব্লাডটা আলটিমেটলি নষ্ট হয়। তাহলে আমি যদি গোটা পপুলেশনটাকে নিয়ে অর্থাৎ গোটা শরীরের ব্লাডটাকে নিই, তাহলে গোটা ব্লাডটাকে নিয়ে টেস্ট করা হলো, নষ্ট করা হলো, আবার নতুন করে তোমার শরীরে ব্লাড দিতে হবে, সেটা সম্ভব নয়। দেখি ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা মোবাইল কিনে মোবাইল ভাঙে, অর্থাৎ কত উপর থেকে ফেললে মোবাইলটা টিকে থাকছে সেই টেস্ট করে। তো ওটাও কিন্তু স্যাম্পল, অর্থাৎ একটা কোম্পানি হয়তো 1 লাখ ইউনিট বাজারে ছেড়েছে, সেখান থেকে একটা বা দুটো কিনেছে, কিনে টেস্ট করছে। তো এরকম 4-5 জন ইউটিউবার আছে যারা একই কোম্পানির মোবাইল টেস্ট করছে। সব মোবাইল তো ভাঙা সম্ভব নয়, বা তাদের হার্ডনেস টেস্ট করা সম্ভব নয়, ঠিক আছে, বা জলে ডুবিয়ে দিচ্ছে, ওয়াটার প্রুফ আছে কিনা, ওয়াটার রেজিস্ট্যান্স টেস্ট করছে। তো সবগুলো তো ইউনিটটা জলে ডোবানো সম্ভব নয়, এই ক্ষেত্রে স্যাম্পলই করতে হবে। ইট অ্যাচিভস গ্রেটার রেসপন্স রেট, অর্থাৎ আমি যদি গোটা পপুলেশনকে নিই, সবার কাছ থেকে আমি সমান রেসপন্স পাবো না, কিন্তু আমি যদি স্যাম্পল নিই তাহলে আমি রেসপন্স, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট অফ অবজারভেশনের কাছ থেকে রেসপন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ইট অ্যাচিভ গ্রেটার কোঅপারেশন ফ্রম রেসপন্ডেন্টস, রেসপন্ডেন্টস এর কাছ থেকে যে কোঅপারেশন বা সহযোগিতা সেটাও অনেক বেশি পাওয়া যায় স্যাম্পলিং এর ক্ষেত্রে। এটা রেগুলার সুপারভাইজ করা সব সুবিধা, অর্থাৎ স্যাম্পল নিয়ে অল্প অল্প সংখ্যক ম্যান পাওয়ার দিয়ে কাজ করা যায়, আর রেগুলার মনিটরিং যে সমস্ত গবেষণায় লাগে সেখানে এটা মোস্ট সুইটেবল। এই হচ্ছে সুবিধা, অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি বললাম? স্যাম্পলিং এরর যদি বেশি হয়ে যায়। এবার আমি বলছি স্যাম্পলিং এরর, অর্থাৎ স্যাম্পল কখনো কিন্তু ত্রুটিমুক্ত নয়। এটা কোনোদিনই স্ট্যাটিস্টিক্স বলে না যে পপুলেশনের যা গড় স্যাম্পলের গড় হুবহু এক হবে, অর্থাৎ পপুলেশনের গড় পেলাম 18, স্যাম্পলিং এর গড়ও আমার 18 হবে। ইট ইজ নট নেসেসারি বা নট ম্যান্ডেটরি, কাছাকাছি হবে, এটাই বলা হয়। বুঝা গেল? হ্যাঁ স্যার। এইবার অর্থাৎ তার মানে কাছাকাছি হলেই আমরা যথেষ্ট, কিন্তু সেই কাছাকাছিটা কত কাছাকাছি তারও একটা লিমিট আছে, সেখানেই স্যাম্পলিং এররের প্রশ্নটা আসছে। অর্থাৎ পপুলেশনের গড় আর স্যাম্পল গড়ের মধ্যে যে ডিফারেন্স, সেটা হচ্ছে এরর। আমার লক্ষ্য থাকে সেই এররটাকে মিনিমাইজ করা, যত মিনিমাইজ করব তত আমি বলবো যে ঠিক আছে, এবং সেই এররটা কতটা পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করতে পারবো, অ্যাকসেপ্টেবল, সেটা বিচার করা হয় হাইপোথিসিস টেস্টিং এ। সেটা আমি পরে আলোচনা করব, এটা আলাদা বিষয়, হাইপোথিসিস টেস্টিং। অর্থাৎ আমি স্যাম্পল থেকে যে ভ্যালুটা পেয়েছি, অর্থাৎ আমি ধরলাম পপুলেশনের গড় আছে আমার 18.5, আমার স্যাম্পল থেকে বেরিয়েছে 16.9। এবার আমি এইটা অ্যাকসেপ্ট করবো না করবো না, সেটা এই হাইপোথিসিস টেস্টিং দিয়ে আমাকে বিচার করতে হবে, সেটা আমরা পরে আলোচনা করব। তো আমি আগে স্যাম্পল এররটা তাহলে বললাম যে পপুলেশনের গড় আর স্যাম্পলের গড়ের মধ্যে যে ডিফারেন্স, সেটা হচ্ছে স্যাম্পলিং এরর। স্যাম্পলিং এরর দু রকমের হয়, একটা হচ্ছে বায়াসড এরর আর একটা হচ্ছে আনবায়াসড এরর। বায়াসড এরর অর্থাৎ পক্ষপাত দুষ্ট এরর, ওই যে বললাম স্যাম্পল কালেকশন করতে গিয়ে যদি কোনো পক্ষপাতিত্ব থাকে, সেটা গবেষকের দিক থেকেও থাকতে পারে, সেটা ইউনিট অফ অবজারভেশন বা রেসপন্ডেন্টের দিক থেকেও হতে পারে। ওইরকম যদি পক্ষপাত থাকে এবং স্যাম্পল সংগ্রহ করার যে পদ্ধতি, সেখানে যদি কোনো গলদ আমি তৈরি করে ফেলি ডিউরিং স্যাম্পল সিলেকশন, তাহলে যে এররটা চলে আসে সেটাই হচ্ছে বায়াসড এরর। এই ক্ষেত্রে স্যাম্পল সাইজ যত বাড়বে এরর তত বাড়বে। বোঝা গেল? এটাকে হিউম্যান এররও বলা হয়, অর্থাৎ আমাদের কারণে তৈরি এরর, গবেষকের কারণে বা রেসপন্ডেন্টের কারণে তৈরি এরর। কোনো রকম বায়াসনেস থাকলে সেখানে এরর আসবে, আর সেই এররটাকে আমরা বলি বায়াসড এরর। আরেকটাকে বলা হয় আনবায়াসড এরর, অর্থাৎ আমি নিজে নিরপেক্ষ থেকেছি, আমার যারা রেসপন্ডেন্ট তাদের দ্বারা আমি প্রভাবিত হইনি, জিওগ্রাফিক্যাল এরিয়া দ্বারাও আমি প্রভাবিত হইনি, আমার একদম গবেষণার বিষয় অনুযায়ী আমি স্যাম্পলের টেকনিক সিলেক্ট করেছি এবং সেই অনুযায়ী আমি মোস্ট সায়েন্টিফিক ওয়েতে আমি স্যাম্পল চুজ করেছি, তারপরেও আমার এরর চলে এসেছে এবং এরর আসে, সেই এররটাকে বলা হয় আনবায়াসড এরর। এইবার এই এররটা মিনিমাইজ কি করে করব? যত স্যাম্পল সাইজ বাড়াবো তত কাছাকাছি যাবে, তত এররটা কমবে, এটাকে বলা হয় আনবায়াসড এরর। এই আনবায়াসড এরর কেন আসে? বলা হয় ডিউ টু চান্স ফ্যাক্টর, বাই চান্স চলে এসেছে, বা গোটা পপুলেশনটা যেহেতু নেইনি তাই এই এররটা আসবে, এটা স্বাভাবিক, এটা বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে বলে আনবায়াসড এরর। আরেকটা টার্ম আছে
স্যাম্পলিং ফ্লাকচুয়েশন। স্যাম্পলিং ফ্লাকচুয়েশন সেটা কি? ধরলাম আমার পপুলেশনের গড় হচ্ছে এইটা, এইবার গবেষক 1 এই স্যাম্পলটা কালেকশন করেছে, গবেষক 2 এই স্যাম্পলটা কালেকশন করেছে, গবেষক 3 এই স্যাম্পলটা কালেকশন করেছে। অর্থাৎ একই পপুলেশন থেকে তিনজন তিনটে স্যাম্পল কালেকশন করেছে। এবার দেখা গেল এর গড় এসছে 18.0, এর গড় এসছে 17.5, এর গড় এসছে 16.9। তাহলে তিনজন গবেষকের তিনটে আলাদা আলাদা গড় এসছে, যে তিনটের কোনোটাই পপুলেশনের সঙ্গে ম্যাচ করে না, এটাই স্বাভাবিক। এইবার এই স্যাম্পল টু স্যাম্পল যে ভ্যারি করছে, এইটাই হচ্ছে স্যাম্পলিং ফ্লাকচুয়েশন। বোঝা গেল? অর্থাৎ কোন একটা পপুলেশন থেকে যখন আমরা একাধিক স্যাম্পল ড্র করি, তখন সেই বিভিন্ন স্যাম্পলের মধ্যে যে গ্যাপ, যে ডিফারেন্সটা আমরা পাই, দ্যাট ইজ স্যাম্পলিং ফ্লাকচুয়েশন। এবার আমরা আরেকটা বিষয় আলোচনা করে টাইপের দিকে যাব। এটা হচ্ছে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ স্যাম্পলিং। এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ স্যাম্পলিং বা এসেন্স অফ স্যাম্পলিং বা এসেনশিয়ালস অফ স্যাম্পলিং। অর্থাৎ যে কোনো, অর্থাৎ যে পদ্ধতি ব্যবহার করুক, স্যাম্পলিং এর অনেক মেথড আছে, যে মেথডই ব্যবহার করুক, তাদের কমন কিছু মানে প্রয়োজনীয় বৈশিষ্ট্য থাকতেই হবে। সেটা কি কি? এক নম্বর হচ্ছে রিপ্রেজেন্টেটিভনেস। রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে প্রতিনিধিত্ব। অর্থাৎ আমি যে স্যাম্পলটা নেব সেটা যেন আমার গোটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারে, অর্থাৎ গোটা পপুলেশনের বৈশিষ্ট্য যেন ওই স্যাম্পলের মধ্যে থাকে। যেমন আমরা বলি না, ভারত হচ্ছে একটা উপমহাদেশ। কেন উপমহাদেশ বলি? কারণ একটা মহাদেশের সব বৈশিষ্ট্য ভারতের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমরা গোটা ভারতের সঙ্গে তুলনা করি পশ্চিমবঙ্গকে, কারণ ভারতের যে ফিজিওগ্রাফিক যে ডাইভার্সিটি, সেটা আমরা পশ্চিমবঙ্গের মধ্যেও দেখতে পাই। তার মানে রিপ্রেজেন্টেটিভ হতে হবে। কিরকম ব্যাপারটা আমি একটু খুলে বলি। আমার একটা পপুলেশন যার মধ্যে অনেক রকমের ভাগ আছে, হতে পারে যদি আমি জনসংখ্যায় ধরি, তাহলে ধরলাম এসসি পপুলেশন আছে, এসটি আছে, ওবিসি আছে, আনরিজার্ভ আছে বা জেনারেল আছে। তাহলে আমি যখন স্যাম্পল কালেকশন করবো, আমি শুধু এখান থেকে নিয়ে নিলাম, তাহলে কি হবে? পুরো রিপ্রেজেন্টেশন হলো? হলো না। আমাকে তাহলে এমন ভাবে নিতে হবে যেন এসসি থেকেও কিছু থাকে, এসটি থেকেও কিছু থাকে, ওবিসি থেকেও কিছু থাকে, আর আনরিজার্ভ থেকে থাকে, তবেই ট্রু রিপ্রেজেন্টেশনটা হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যাডিকুয়েসি। অর্থাৎ এটা এর আগে আমি বলেছি, অ্যাডিকুয়েট নাম্বার হতে হবে। আমি টিআরপির উদাহরণটা দিলাম, 0.001% স্যাম্পল সাইজ, দ্যাট ইজ জাস্ট অ্যাবসার্ড। অত স্বল্প সংখ্যা দিয়ে বিচার করা যায় না। অ্যাডিকুয়েট নাম্বার অফ অবজারভেশন দিতে হবে, অর্থাৎ স্যাম্পল সাইজটা যেন খুব ছোট না হয়, পপুলেশনের সাপেক্ষে যেন মোটামুটি যথেষ্ট হয়, যাতে পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারে সে। ওকে? ইন্ডিপেন্ডেন্স, এটা আমরা আলোচনা করেছি। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে প্রতিটি ইউনিট অফ অবজারভেশন যেটা আমি সিলেক্ট করছি স্বাধীনভাবে, অর্থাৎ কারোর দ্বারা প্রভাবিত হয়ে কোনোটা সিলেক্ট করছি না। প্রতিটি যখন ইউনিট অফ অবজারভেশন আমি সিলেক্ট করছি ইন্ডিপেন্ডেন্টলি। যেমন আমি উদাহরণ দিচ্ছি যে আমি একটা ফলের বাজারে গিয়ে আমের কোয়ালিটি টেস্ট করবো কোন একটা দিন, আমি রথবাড়ির বাজারই ধরলাম। তাহলে সেখানে গিয়ে আমি চারিদিকে তাকিয়ে দেখলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিক্রেতা, তার কাছে গিয়ে আম নিলাম। তার মানে কি আমার ব্রেনে কোনো কিছু একটা আমাকে প্রভাবিত করলো, সেটা করলে হবে না। সব থেকে ভালো হয় চোখ বন্ধ করে কাউকে বলে আমাকে এক এক করে ফলের আম বিক্রেতার কাছে নিয়ে চল। সেখানে গেল, আমি হাতে লটারির মতো করে তুললাম। দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট, কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়। ঠিক আছে? সেটা হতে হবে। 4 নম্বর হচ্ছে হোমোজেনিটি। অর্থাৎ এটা কি বলছে? when we talk of homogeneity we mean that there is no basic difference in the nature of units of the universe and that of sample. Yes, অর্থাৎ হোমোজেনিটি মানে হচ্ছে, এই যে আমি একটু আগে যে ছবিটা আঁকলাম, অর্থাৎ আমার পপুলেশনের যে নেচার, অর্থাৎ পপুলেশনের যে নেচার, আমার স্যাম্পলের নেচারটাও তাই হবে। আমি উদাহরণ হিসেবে এসসি, এসটি, ওবিসি, জেনারেল দিয়ে দিলাম। ওখানে ধর এসটি আছে 5%, এসসি আছে 10%, ওবিসি আছে 13%, বাকিটা জেনারেল। তাহলে আমি যখন স্যাম্পল নেব, মোটামুটি এই পার্সেন্টেজটা নিয়ে যদি আমি স্যাম্পলটা নিই, দ্যাট ইজ বেস্ট হবে। বুঝা গেল? তখন আমরা বলবো যে স্যাম্পল এবং পপুলেশন হোমোজিনিয়াস, অর্থাৎ সম ধরনের হয়েছে।